Hello students, welcome back to Chemistry with DV স্যার। আজকে আমাদের আলোচনার বিষয় নিট কেমিস্ট্রির কোয়েশ্চেন এবং আনসার। সামনেই নিট 2025। নিটের জন্য কিছু বাছাই করা কোয়েশ্চেন, বেসিক্যালি এটা অর্গানিক কেমিস্ট্রি এবং কোঅর্ডিনেশন কেমিস্ট্রি থেকে বাছাই করা কিছু কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি আজকের লেকচারে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, প্রত্যেকটা জিনিস মনে রাখার চেষ্টা করো। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসতে পারে, এইগুলোই আসবে তা না, এই ধরনের টপিক থেকেই কিন্তু কোয়েশ্চেন আসবে। তা যা হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা অনেক ম্যাচিওর, বেশি কিছু বলবো না, তাহলে শুরু করি। দেখো, প্রথম কোয়েশ্চেনটা যেটা বলছে এখানে যে ইন দ্য রিয়াকশন, যে রিয়াকশনটা দেওয়া আছে দেখো, ফেনলের সাথে ক্লোরোফর্ম এবং NaOH এর বিক্রিয়া করা হয়েছে, দেখা যাচ্ছে যে স্যালিসালডিহাইডের সোডিয়াম সল্ট তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই বুঝতে পারছো রিয়াকশনটা কিন্তু রাইমার টিম্যান রিয়াকশন। এই যে রিয়াকশন, এই রিয়াকশনটার নাম কি? রাইমার টিম্যান রাইমার টিম্যান রাইমার টিম্যান রিয়াকশন। তাহলে রাইমার টিম্যান বিক্রিয়ায় কি হয়, যে একটা ইলেকট্রোফাইল তৈরি হয়। এবার ইলেকট্রোফাইলটা কোথা থেকে তৈরি হবে? দেখো, এই যে ক্লোরোফর্ম, তাহলে এইখানে জিজ্ঞেস করা হয়েছে ইলেকট্রোফাইলটা কোনটা। হ্যাঁ, এই বিক্রিয়ায় জড়িত ইলেকট্রোফাইল সেটা কোনটা? চারটে অপশন আছে, আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে লক্ষ্য করবে যে ক্লোরোফর্ম, তাই তো, আর মিডিয়ামে NOH দেওয়া হচ্ছে, মানে OH মাইনাস আছে। তাহলে অ্যাসিডিক হাইড্রোজেন হিসেবে ক্লোরোফর্ম থেকে হাইড্রোজেনটাকে নিয়ে নেবে। তাহলে এটা ডিপ্রোটনেটেড হলে সি মাইনাস সিএল সিএল তাহলে এইরকম একটা কিছু হবে। এখান থেকে আবার একটা সিএল যদি বেরিয়ে যায়, তাহলে যেটা উৎপন্ন হয় CCl2, কার্বনের দুটো ইলেকট্রন, এটাকে বলা হয় কার্বিন। হ্যাঁ, ডাইক্লোরোকার্বিন। এইখানে না একটা ভেকেন্ট p অরবিটাল থাকে, সেই জন্য এ কিন্তু ইলেকট্রোফাইল হিসেবে কাজ করতে পারে, অর্থাৎ ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে। ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টার, তাহলে এটা ইলেকট্রোফাইল। ঠিক আছে, তাহলে এখানে ইলেকট্রোফাইল কোনটা? CCl2, এটা ইলেকট্রোফাইল। তাহলে অপশন 1 কিন্তু এখানে উত্তর হবে। এখানে বাংলা ভার্সনটাও আছে। ঠিক আছে, বাংলা ইংলিশ দুটো ভার্সনেই যে কোশ্চেন গুলো আছে, বেশিরভাগ ক্ষেত্রেই বাংলা এবং ইংলিশ ভার্সন দুটোই আছে। তোমরা তাহলে এটা কিন্তু রাইমার টিম্যান বিক্রিয়া, এবং রাইমার টিম্যান বিক্রিয়ায় কিন্তু এই জিনিসটা হয়, অর্থাৎ এইখানে এবার এই যে ফেনক্সাইড আয়ন, বেসিক মাধ্যমে ফেনল, তো আর ফেনল ডিপ্রোটনেটেড হিসেবে থাকবে। ঠিক আছে, তাহলে কি হবে? ফেনল টা ফেনক্সাইড হয়ে কিন্তু অ্যাটাকটা করবে, অর্থাৎ এই যে এখানে অ্যাটাক করবে কার্বনে। তাহলে কার্বনে অ্যাটাক করলে যেটা হবে, এখানে এটা ডাবল বন্ড হয়ে গেল, এই পাশের পাই বন্ডটা উঠে গেল, ওদিকে এখানে CH Cl2 হলো, বাট এটা কিন্তু কি C মাইনাস, এখানে হাইড্রোজেন আছে। এবার এখান থেকে হাইড্রোজেনটাকেও নিয়ে নেবে, নিয়ে সেইটা এখানে ব্যাক করলো, ডাবল বন্ড ও খুলে গিয়ে। তাহলে আমরা এইভাবে ভাবতে পারি, জিনিসটা এইরকম টাইপ হয়ে যায়। CHCl2, এবার মিডিয়ামে NOH আছে, তাহলে কি হবে? এটা OH CHOH হোল 2, তাহলে একই কার্বনের দুটো OH, জেম ডাইঅল আনস্টেবল, তাই জল বের করে দেয়। আমরা এটা ছড়া মতো করে বলেছিলাম কোনো একটা লেকচারে, যে জেম ডাইঅল আনস্টেবল হয়, তাই জল বের করে দেয়। তাহলে সেই জল বের করে দিলে পড়ে থাকবে অ্যালডিহাইড, তাহলে স্যালিসালডিহাইড তৈরি হবে, এবং যে বেসিক মিডিয়াম বলে ওটা স্যালিসালডিহাইডের সোডিয়াম সল্ট হিসেবে থাকবে।
রাইমার্টিম্যান বিক্রিয়া। ঠিক আছে, তা যাই হোক তোমরা সবাই জানো, তাও বলে দিলাম যে এখানে কিন্তু ইলেকট্রোফাইল যেটা সেটা কিন্তু এই যে কার্বিনটা অর্থাৎ ডাইক্লোরো কার্বিন, এখানে কিন্তু ইলেকট্রোফাইল। দেখে মনে হচ্ছে যে সি এইচ গ্রুপ ঢুকছে, তার মানে এইটা হবে ফরমাইল ক্যাটায়ন, কিন্তু না। বা একটা জায়গায় এইটা উৎপন্ন হয়, মনে হয় যেন এটা ইলেকট্রোফাইল, না, আলটিমেটলি ইলেকট্রোফাইল যেখানে গিয়ে ওই পাই বন্ডের ইলেকট্রনটা অ্যাটাক করেছে, বেনজিন বলয়ের। ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টার, দ্যাট ইজ ইলেকট্রোফাইল। ঠিক আছে, আর বেশি টাইম নষ্ট করছি না এই কোয়েশ্চেনে, অনেক কোয়েশ্চেন আছে। তারপরের কোয়েশ্চেনটি দেখো, এখানে বলছে কম্পাউন্ড এ, একটা কম্পাউন্ড এ, তার ফর্মুলাটা বলছে C8A, যার ফর্মুলা C8H10O। আচ্ছা, is found to react with NaOI। NaOI এর সাথে বিক্রিয়া করবে এবং এই NaOI-টা তৈরি করা হয়েছে বলছে Y প্লাস NaOH এর সাথে বিক্রিয়া করিয়ে, দেখো ব্র্যাকেটে সেটা লেখাই আছে, and yields a yellow precipitate with characteristic smell। ঠিক আছে, তাহলে এর সাথে এটা বিক্রিয়া করে একটা ইয়েলো প্রেসিপিটেট আসবে, যার একটা ক্যারেক্টারিস্টিক্স গন্ধ আছে, একটা বিশিষ্ট গন্ধ আছে। তাহলে কি দেখা যাক। আচ্ছা, প্রথম কথা দেখো, এই যে কম্পাউন্ডটা, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা কিন্তু হ্যালোফর্ম রিয়াকশন, বা এটাকে আমরা বলতে পারি আয়োডোফর্ম বিক্রিয়া, আয়োডোফর্ম রিয়াকশন। তাহলে আয়োডোফর্ম রিয়াকশন মানে এই ওয়াইটা অবশ্যই I2, তাহলে ওয়াইটা আমরা পেয়ে গেলাম প্রথমে। এইবার আমাদের এটাকে বের করতে হবে। আচ্ছা, আয়োডোফর্ম বিক্রিয়ায় কারা সাড়া দেয়, একদম স্টেপ ওয়াইজ ভাবো। আয়োডোফর্ম বিক্রিয়ায় কারা সাড়া দেয়, যেখানে কিটো মিথাইল গ্রুপ আছে, যেখানে কিটো মিথাইল গ্রুপ আছে। কিটো মিথাইল গ্রুপ মিন্স অনেক প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যালকোহল আছে, যারা রিয়াকশন মিডিয়ামে কিটো মিথাইল গ্রুপ তৈরি করে দিতে পারে, তারাও কিন্তু হ্যালোফর্ম বা আয়োডোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে এখানে এই যে অপশনগুলো দেখো 1 থেকে 4 পর্যন্ত, এখানে কোন অ্যালকোহলটা কিটো মিথাইল গ্রুপ তৈরি করতে পারে? একদম আমরা যদি দেখি এইটা, এই কিন্তু কিটো মিথাইল গ্রুপটা তৈরি করতে পারে। তাহলে ওই কিটো, এই যে জিনিসটা একটু লিখে দেখাই, ওই আয়োডিন NaOH এর জন্য অক্সিডাইজড হয়ে যাবে, অক্সিডাইজড হয়ে গিয়ে কিটোন দিয়ে দেবে, এই যে অ্যাসিটোফেনন। এবার এটাই আয়োডোফর্ম বিক্রিয়া করবে, আয়োডোফর্ম বিক্রিয়া করে, বা এটা মানেই তো NaOI। ঠিক আছে, আয়োডোফর্ম বিক্রিয়া করলো, তাহলে আয়োডোফর্ম বিক্রিয়া করে এটা তৈরি করবে, আর CH3 এর কিন্তু একটা, তাহলে এইটাই, তাহলে 3 নম্বরটা হলো এখানে আনসার। ক্লিয়ার? ধরতে হবে কিভাবে মানে সলভ করব, মানে প্রত্যেকটা জায়গায় না উপায় আছে, কোয়েশ্চেনের মধ্যে সেই উপায়টা আছে, সেটাকে কোরিলেট করে ধরতে হবে যেটা, এবং সেই জন্য এই যে ধরতে পারলে দেখবে টাইম বেশি লাগবে না। নিটের যেটা হয়, টাইমটা খুবই, কোয়েশ্চেন কিন্তু খুব একটা কঠিন হয় না, বাট টাইমটা খুব শর্ট, সেই জন্য যত প্র্যাকটিস থাকবে তত তাড়াতাড়ি কিন্তু সলভ করতে পারবে। অচেনা জিনিসও সলভ করাটাও তাড়াতাড়ি হবে প্র্যাকটিসের মাধ্যমে, যে ভাবনা চিন্তাটা প্রপার হয়ে যায়, তখন দেখলেই যেন পটাপট মনে পড়ে, এরকম একটা ব্যাপার। এখানে শুধু চর্চার ব্যাপার আর কি। The geometry and magnetic behavior of complex NiCO whole 4 are, মানে এখানে যে NiCO
হোল 4 এই যে জটিল যৌগটা তার জিওমেট্রি মানে জ্যামিতিক আকার এবং চৌম্বক ধর্মটা কেমন, তাই তো? তাহলে আগে এটার জন্য আমাদের ভিবিটি, এটা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি কোয়েশ্চেন, কোঅর্ডিনেশন কেমিস্ট্রির কোয়েশ্চেন। তাহলে ভিবিটি যদি ভাবি, ভ্যালেন্স বন্ড থিওরি, এখানে নিকেলটা দেখো জিরো অক্সিডেশন স্টেটে আছে, তাহলে নিকেল জিরো মানে R1 3D8 4s2। এখন এর গেট আপ যদি দেখি 3D আর 4s, ইলেকট্রনগুলো কিভাবে আছে, 8টা ইলেকট্রন, 3টে পেয়ার, 2টো আনপেয়ার, আর 4s এর ক্ষেত্রে 2টোই পেয়ার। এখন ইন প্রেজেন্স অফ CO আর এখানে একটা ভেকেন্ট পি আছে, 4p ভেকেন্ট আছে, 4s 3D, তাহলে 4টে কার্বনিলকে মানে CO গ্রুপকে ওর জায়গা দিতে হবে। তাহলে ইন প্রেজেন্স অফ CO, এবং COটা মনে রাখতে হবে, COটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, শক্তিশালী লিগ্যান্ড। তাহলে ও কি করাবে, সে পেয়ারিং করাবে। তাহলে ওর প্রভাবে, ওর উপস্থিতিতে কিন্তু এখানে ইলেকট্রনের রিঅর্গানাইজেশন হবে, এবং রিঅর্গানাইজেশনটা হয়ে যেটা হবে, ওই যে 3Dটা এরকম হয়ে যাবে, কারণ ও চাইবে 4টে জায়গা খালি, যাতে ওই সিওটা ওখানে ওর সাথে বাইন্ড করতে পারে। সেটা কিভাবে হবে, ওই 4s থেকে দুটো ইলেকট্রন কোথায় চলে আসবে, 3Dতে চলে আসবে, এসে পেয়ার হয়ে থাকবে, যে দুটো আনপেয়ার ছিল, এই যে দুটো আনপেয়ার ছিল, এই দুটো পেয়ার্ড হয়ে গেল, তাই তো? তাহলে এখানে n ইকুয়ালস টু অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কি হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে মিউ, যেটাকে আমরা বলি ম্যাগনেটিক মোমেন্ট, যেটার মান কি √n ইন্টু n+2 bm, বোর ম্যাগনেটন যার একক, তাই তো? এবং এই 4s আর 4p, এই 4টে অরবিটাল নিজেদের মধ্যে হাইব্রিডাইজ হয়ে যাবে, হয়ে গিয়ে 4টে সমতুল্য sp3 হাইব্রিডাইজ অরবিটাল দেবে। তাহলে এইটা sp3 হাইব্রিডাইজ, তার মানে টেট্রাহেড্রাল স্ট্রাকচার কেমন হবে, এইরকম। তাহলে এরকম টেট্রাহেড্রাল স্ট্রাকচার, এবং যেহেতু মিউ 0, তাহলে এটা কি ডায়াম্যাগনেটিক। ভিবিটি যারা স্পষ্ট পড়েছো তারা এটা বুঝতে পারছো, একদম এর মধ্যে জটিল কিছু নেই আর কি। তা যা হোক, তাহলে টেট্রাহেড্রাল আর ডায়াম্যাগনেটিক কোথায় আছে, দেখো 4 নম্বর অপশন, 4 নম্বর অপশন, টেট্রাহেড্রাল, জিওমেট্রি আর ডায়াম্যাগনেটিক, তিরস্চম্বকীয়। আচ্ছা, তারপর একটা, the type of isomerism shown by the complex COCl2 EN whole 2, EN বলতে ইথিলিন ডায়ামিন, ওটা কিন্তু বাইডেন্টেড লিগ্যান্ড। তাহলে এটা কি ধরনের আইসোমেরিজম দেখায়, কি ধরনের সমবয়বতা দেখায়, দেখো সমানুতা না কি সব লিখেছে বাংলায়, অত বাংলার আমার নলেজ নেই, বাট আমি সমবয়বতা জানি আর কি। তাই সেই জন্য ইংলিশ ভার্সন বাংলা ভার্সন দুটোই অনেক সময় এমন বাংলা টার্ম দিয়ে দেয় যে টার্মগুলো আমরা জানি না, ঠিক আছে? সেই জন্য করেসপন্ডিং ইংলিশ টার্মটাও পড়তে বলা হয়, এই জন্য যারা ন্যাশনাল লেভেলের পরীক্ষাগুলো দেবে তাদের জন্য, ঠিক আছে? তাহলে দেখো এখানে এই যে COEN(2)Cl2, এই যে জিনিসটা, এই যে কমপ্লেক্সটা, এটাকে যদি জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখাবে, বলেই দিলাম জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখাবে। তাহলে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখাবে মানে এর দুটো ফর্ম থাকবে, একটা সিস এবং একটা ট্রান্স, আমি দুটোকেই এঁকে দেখাচ্ছি। এবং এটা দেখো বাইডেন্টের দুটো আছে, তার মানে দুটো আছে মানে সে 4 জনের জায়গা দখল করছে, 4টে যোগ্যতাকে দখল করে রাখছে 4টে যোগ্যতা, দুটো ক্লোরিন, মানে অক্টাহেড্রাল, তাই তো? তাহলে এই যে EN, তাহলে Cl দুটো একদম অপোজিট ডাইরেকশনে, তাহলে এটাকে ট্রান্স বলতে পারি, এই একটা ফর্ম পাবো, আর একটা পাবো এই, তাই তো? সিস এবং ট্রান্স দুটো আইসোমেরিজম
পেলাম। তাহলে এটা কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমেরিজম শো করছে, সিস ট্রান্স জিওমেট্রি দেখাচ্ছে। আচ্ছা, তারপরেরটা, দ্য কম্পাউন্ড এ অন ট্রিটমেন্ট উইথ Na মানে সোডিয়াম gives B and with PCl5 gives C. B and C react together to give diethyl ether. A, B, C are in the order. মানে একটা একটা যৌগ, দেখো বাংলাটাও লেখা আছে, এবং সে কি করছে, সোডিয়ামের সাথে বিক্রিয়া করছে, এবং সোডিয়ামের সাথে বিক্রিয়া করে কি করছে, বি দিচ্ছে, বি একটা কম্পাউন্ড দিচ্ছে, এবং সেই যৌগটাই যৌগটাই আবার PCl5 এর সঙ্গে বিক্রিয়া করে সি দিচ্ছে। এবং এ আর বি, বি এবং সি নিজেদের মধ্যে আবার বিক্রিয়া করে ডাইইথাইল ইথার দেয়। তাহলে এবিসি। দেখো প্রথম কথা, এখানে এটা তো অ্যালকোহল হবে বোঝাই যাচ্ছে, কারণ সোডিয়ামের সাথে বিক্রিয়া করে বি দিচ্ছে। তাহলে এখন দেখো চারটে অপশানে চারটাই অ্যালকোহল এবং ইথানল। তাহলে এখান থেকে স্পষ্ট, অপশান থেকেও অনেক সময় ভাববে, সেখান থেকেও কিন্তু উত্তর বেরিয়ে আসে। তাহলে C2H5OH এটা তো এ আমার বোঝাই গেল, কারণ চারটে অপশানে ওইটা ছাড়া আর কোনো কিছু নেই। চারটে না, সরি, একটা অপশন বাদ আছে। যা হোক, ওটা তো সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে না, কিন্তু ইথানল সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, আমরা জানি, ক্লাস 10 থেকে পড়ছি। C2H5ONA এটা তৈরি করলো, C2H5ONA। এবার তার মানে এটা কি বি, আবার বলেছে এ C2H5OH PCl5 এর সাথে বিক্রিয়া করবে, PCl5 এর সাথে বিক্রিয়া করে কি করে, Cl এটা ক্লোরো অ্যালকেন তৈরি করবে, এটা সি, এবং বি এবং সি নিজেদের মধ্যে বিক্রিয়া করবে, C2H5O মাইনাস Na প্লাস আর H3CH2Cl। তাহলে এখানে SN2 টাইপ রিয়াকশন হবে, এটাকে উইলিয়ামসন সিনথেসিসও বলা হয়। ইথার তৈরির বিক্রিয়া SN2 টাইপ রিয়াকশন এটা। C2H5O C2H5, তাহলে ডাইইথাইল ইথার তৈরি হলো। তাহলে এখানে কোন অপশনটা হচ্ছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ ABC, এটা এ তো এটা, বি এটা, তাহলে ইথানল, সোডিয়াম ইথক্সাইড আর ইথাইল ক্লোরাইড, অপশন এটাই হচ্ছে, তাই তো? অপশন এটা রাইট অ্যান্সার হিয়ার। আচ্ছা, বলছে একটা কম্পাউন্ড, দ্য কম্পাউন্ড C7H8 আন্ডারগোস দ্য ফলোয়িং রিয়াকশন, এবং সেখানে বলা হচ্ছে C7H8 এটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এ দিচ্ছে, এবং সেটা আবার ফার্দার ব্রোমিন আয়রন চূর্ণের সাথে বিক্রিয়া করে বি দিচ্ছে, এবং সেটা আবার ফার্দার জিঙ্ক HCl এর সাথে বিক্রিয়া করে সি দিচ্ছে। এখানে প্রোডাক্টটা কি হবে, দেখো আগে আমাদের বুঝতে হবে, এটা ডিবি ক্যালকুলেশন করে স্ট্রাকচারটা বের করতে পারো, বা এখান থেকে বোঝা যাচ্ছে একটা অর্গানিক যৌগ এটা C7H8। তাহলে এই জিনিসটার যে গঠন, দেখো সবগুলো তো টলুইন আছে, তার মানে আমরা বলতে পারি, বা ডিবি ক্যালকুলেশন করেও বলতে পারি যে এটা টলুইন। এবার টলুইনটাকে দেখো, এটার মলিকুলার ফর্মুলা C7H8, তাই তো? বা ডিবি ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করেও টলুইনের স্ট্রাকচার ইলুস্ট্রেট করতে পারো, তাই তো? এইবার এই টলুইনের সাথে কি করা হচ্ছে, ক্লোরিনের বিক্রিয়া। দেখো 3 মোল দেওয়া হয়েছে, তার মানে সেই তাপ বা এইচ নিউ দেওয়া হয়, সেখানে কি হয়, এই যে প্রতিস্থাপন বিক্রিয়া হবে, সাবস্টিটিউশন বিক্রিয়া হয়ে কিন্তু তিনটেই সাবস্টিটিউট করে দেবে। এবার দেখো এটা হয়ে যাচ্ছে মেটা ডাইরেক্টিং গ্রুপ CCl3। তাহলে এবার এখানে ব্রোমিন আয়রন চূর্ণ দেওয়া হয়েছে, ব্রোমিনেশন রিয়াকশন, তাহলে কোথায় ঢুকবে, মেটা পজিশনে ঢুকবে, মেটা পজিশনে, মেটা ডাইরেক্টিং গ্রুপ মেটা পজিশনে ব্রোমিন ঢুকলো, কার রেসপেক্টে, CCl3 রেসপেক্টে। এবার দেওয়া হয়েছে জিঙ্ক HCl, এটা কি করবে, রিডাকশন হবে। কোথায় রিডাকশনটা হবে,
এই যে পার্টটা CCl3 পার্টটা, ওখানে আবার ফার্দার কিন্তু হাইড্রোজেন ঢুকবে, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ক্লোরিন বেরিয়ে গিয়ে হাইড্রোজেন ঢুকবে। তাহলে এই যে জিনিসটা, এটা কি হলো? মেটাব্রোমোটলুইন। মেটাব্রোমোটলুইন, মেটাব্রোমোটলুইন। তাহলে অপশন, ঠিক আছে। তাহলে এইটা সেই এ, এটা সেই বি, আর এটা সেই সি, এবং সিটাকেই বলেছে কি? মেটাব্রোমোটলুইন। আচ্ছা, তারপরে কোয়েশ্চেনটা দেখো, এটা বেশ লেন্দি মনে হচ্ছে, বাট দেখা যাক কতটা লেন্দি। আনসার: আইডেন্টিফাই দ্য মেজর প্রোডাক্ট P, Q and R in the following sequence of reactions. তাহলে এইখানে বেঞ্জিনের সাথে বিক্রিয়া করানো হচ্ছে CH3 CH2 CH3 CH2 CH2 Cl, অর্থাৎ প্রোপাইল ক্লোরাইড। অ্যানহাইড্রাস AlCl3 আছে, সেখানে বিক্রিয়া করালে P উৎপন্ন হবে। আচ্ছা, তারপরে অক্সিজেন এটা দিয়ে Q প্লাস। আর দ্বিতীয় পার্টটা দেখো, দেখেই বোঝা যাচ্ছে অক্সিজেন অ্যাসিড দিয়ে হাইড্রোলিসিস করা হচ্ছে, মানে কিউমিন ফেনল সিনথেসিস। তার মানে নিশ্চয়ই এখানে কিউমিন উৎপন্ন হবে, এবং প্রথমে দেখে তোমাদের মনে হতে পারে এখানে কিউমিনটা কি করে হবে, কারণ এর সাথে তো এর বিক্রিয়া। ফ্রিডেলক্রাফট অ্যালকিলেশন, হ্যাঁ, অনাদ্র AlCl3 দিচ্ছি, তার মানে এটা FC অ্যালকিলেশন। ফ্রিডেলক্রাফট অ্যালকিলেশন যদি হয়, তাহলে এটা তো এইটা হওয়ার কথা, এরকম একটা জিনিস হওয়ার কথা, তোমরা ভাববে। তাই তো, বাট এটা কিন্তু হয় না। আমি একটা কোন একটা লেকচারে বলেছিলাম, এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যায়। এই যে কার্বোক্যাটায়ন, সেখান থেকে কি হয়, মোট স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করে ফেলে ওটা, এবং এটাই কিন্তু ARAC রিঅ্যাকশনে জুড়ে যায়, অর্থাৎ ফ্রিডেলক্রাফট বিক্রিয়ায়। এইটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 6টা হাইপার কনজুগেশন, 2টো প্লাস আই এফেক্ট, তার ফলে বেশি স্টেবল, সেই জন্য রিঅ্যারেঞ্জ করে যায় বলেই ওই পার্টটা অ্যালকিল কার্বোক্যাটায়ন পার্টটা রিঅ্যারেঞ্জ করে যায় বলেই আলটিমেটলি CH3 এটার নাম কিউমিন। এবং তারপরেই তোমরা জানো নেম রিঅ্যাকশন কিউমিন ফেনল সিনথেসিস। অক্সিজেন দিলে কিউমিন হাইড্রোপারঅক্সাইড তৈরি হবে, তারপরে সেখানে ডাইলুট HCl দিলে বা H3O+ দিলেই কিন্তু কি হবে, ফেনল আর অ্যাসিটোন, তাই তো, একদম নেম রিঅ্যাকশন। তাহলে FC রিঅ্যাকশন হলো, ফ্রিডেলক্রাফট অ্যালকিলেশন হলো, এবং একটু ব্যতিক্রান্ত ভাবে হলো। নর্মালি আর গ্রুপটা জুড়লো না, আর গ্রুপটা রিঅ্যারেঞ্জ করে গিয়ে তারপরে জুড়লো, কারণ ড্রাইভিং ফোর্সটা কিন্তু এখানে ফরমেশন অফ স্টেবল কার্বোক্যাটায়ন। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি ছিল, সেখান থেকে স্টেবল কার্বোক্যাটায়ন 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করলো, যেটা স্টেবল, তাহলে কিউমিন উৎপন্ন হলো, তারপরে কিউমিন ফেনল সিনথেসিস। তাহলে প্রথমটা কিউমিন, পিটা কিউমিন, তারপর একটা ফেনল, তারপর একটা, এটাই হবে অপশন এ রাইট আনসার। ঠিক আছে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ক্যান ফর্ম এ জুইটার আয়ন? আচ্ছা, জুইটার আয়ন কারা তৈরি করে? জুইটার আয়ন তৈরি করে কিন্তু মনে রাখবে, জুইটার আয়ন তৈরি করে অ্যামাইনো অ্যাসিডরা, আলফা অ্যামাইনো অ্যাসিড। তাহলে এইখানে এই গ্লাইসিন কিন্তু অ্যামাইনো অ্যাসিড, তাহলে এ আর কেউ কিন্তু অ্যামাইনো অ্যাসিড নয় এখানে। তাহলে গ্লাইসিন CH2 COO, এটা, তাই তো, গ্লাইসিন। তাহলে এর জুইটার আয়নিক ফর্মটা এরকম হয়, ডাই আয়নিক ফর্ম বেসিক্যালি।
একটা পার্টিকুলার পিএইচে দেখা যায় তারা এরকম ডাই আয়নিক ফর্মে থাকে, তাহলে তাদের কোনো ক্যাটাফোরেসিস হয় না বা অ্যানাফোরেসিস হয় না, তাই তো? তাহলে যে পার্টিকুলার পিএইচে এরা এই রকম জুইটার আয়নিক ফর্মে থাকে সেই পার্টিকুলার পিএইচকে আমরা বলি আইসো ইলেকট্রিক পয়েন্ট, সমতড়িৎ বিন্দু, তোমরা নিশ্চয়ই জানো। আচ্ছা, তাহলে এটা গ্লাইসিন, বাংলায় একটু উল্টো করে দিয়েছে এখানে। আচ্ছা, কারেক্ট অর্ডার অফ বেসিক স্ট্রেংথ অফ মিথাইল সাবস্টিটিউটেড অ্যামিনস। আচ্ছা, প্রথম কথা, আমরা যদি এইখানে অ্যাকোয়াস সলিউশন বলেছে, জলীয় দ্রবণে, অ্যাকোয়াস সলিউশন, প্রথম কথা আমরা এই যে অ্যামিন জিনিসটার বেসিসিটি কি করে বলি? এই যে লোন পেয়ার ডোনেট করার প্রবণতা যার যত বেশি, তার বেসিসিটি তত বেশি, ক্ষারকীয়তা তত বেশি। এবং অবভিয়াসলি এই NR3 এর যদি প্লাস আর এর যদি প্লাস আই এফেক্ট থাকে, তাহলে এই নাইট্রোজেনের মাথায় লোন পেয়ারের লভ্যতা বা অ্যাভেলেবিলিটিটা বেড়ে যায়, ফলে লোন পেয়ার ডোনেট করার প্রবণতাও বেড়ে যায়, তাহলে বেসিসিটি বেড়ে যায়। এটা বাস্তব কথা। এখন এটা স্টেট ফরওয়ার্ড গ্যাসিয়াস স্টেটে হলে ভালো, শুধু প্লাস আই এফেক্ট দিয়েই আমরা বেসিসিটির অর্ডারটা জাজ করতে পারি। বাট যখন সলিউশনটা অ্যাকুয়াস, জলীয় দ্রবণ, তখন দুটো এফেক্ট, প্লাস আই এফেক্ট তো আছে, প্লাস সলভেশন এফেক্টটাকে আমাদের মাথায় রাখতে হবে। সলভেশন এফেক্ট যেটা মনিটরড হয় কিন্তু হাইড্রোজেন বন্ডিং দিয়ে। সলভেশন এফেক্টটা মনিটর করে কে? হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিং এর কিন্তু একটা এফেক্ট আছে। এটা ক্লাস 11 বা 12 এর বইতে তোমরা ভালো, ক্লাস 12 এর বইতে বেশি ডিটেইলসে আছে, 11 এর বইতে অত ডিটেইলসে নেই। হাইড্রোজেন বন্ডিং এর ফলে ওই যে করসপন্ডিং কনজুগেট বেস, অ্যাসিডের কনজুগেট বেস হয় আর বেসের কনজুগেট অ্যাসিড, যে কনজুগেট অ্যাসিড সেটার কিন্তু স্টেবিলিটি হেরফের হয় এবং সেটা কন্ট্রাডিক্টরি হয়। প্লাস আই এফেক্ট থেকে যেটা হওয়া উচিত আর সলভেশন এফেক্ট বা হাইড্রোজেন বন্ডিং থেকে যেটা হওয়া উচিত, যে দুটো রেজাল্ট, সেটা কন্ট্রাডিক্টরি। তার ফলে ওভারঅল যেটা এফেক্টের ফলে যে অর্ডারটা হয়, সেটা, এটা সবারই মনে রাখার কথা, সেকেন্ডারির বেশি হয়ে যায়। তারপরে প্রাইমারি, এবং অবশ্যই এখানে স্টেরিক ফ্যাক্টরটাকেও ভাবতে হবে, স্টেরিক ফ্যাক্টর। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু সেকেন্ডারি দিয়েই শুরু, সেটা 1 নম্বর অপশন। আচ্ছা, বায়োডিগ্রেডেবল পলিমার, জৈব বিয়োজনক্ষম পলিমার। আচ্ছা, জৈব বিয়োজনযোগ্য, তাই তো? বায়োডিগ্রেডেবল পলিমার, তাই তো, জৈব বিয়োজনযোগ্য, অর্থাৎ সেটা হচ্ছে নাইলন 26। এটা কৃত্রিম পলিমার, বাট কিন্তু এটা বায়োডিগ্রেডেবল হয় এটা। ওকে, আচ্ছা, এগুলো স্টেট ফরওয়ার্ড, এরকম স্টেট ফরওয়ার্ড দেখলে অ্যান্সার করতে পারবে, এরকম কিছু করবে যেটা বায়োমলিকুলস থেকে থাকতে পারে অথবা পলিমার থেকে থাকতে পারে, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বা ইনঅর্গানিকের কিছু কোয়েশ্চেন এরকম স্টেট ফরওয়ার্ড পটাপট আনসার করে দেওয়া যায়। আচ্ছা, এইখানে দেখো মোস্ট সুইটেবল, অ্যালকাইন থেকে অ্যালকিন, মনে রাখবে যদি সিস বলে, যদি সিস করতে হয়, সিস অ্যালকিন করতে হয়, তাহলে দিতে হয় লিন্ডলার ক্যাটালিস্ট। আর যদি ট্রান্স বলে, তাহলে সোডিয়াম তরল অ্যামোনিয়া অথবা লিথিয়াম তরল অ্যামোনিয়া। এগুলো ইনফরমেশন মনে রাখবে। তাহলে এখানে দেখো সিস বিউটিন বলেছে, মানে জাস্ট অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুতি। তাহলে এইখানে লিন্ডলার ক্যাটালিস্ট কোনটা? এখানে যদি দেখো 2 নম্বর অপশন, এখানে কিন্তু হাইড্রোজিনেশন করা হচ্ছে প্যালাডিয়াম, ক্যালসিয়াম কার্বনেট বা কার্বন আর কুইনোলিন। ঠিক আছে, তাহলে ওইটাই কিন্তু লিন্ডলার ক্যাটালিস্ট দিয়েই কিন্তু সিস অ্যালকিন তৈরি করা যায় অ্যালকাইন থেকে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা যারা সিএফটি পড়েছো
কিছুটা হলেও তারা আনসার করতে পারবে আর কি সিএফটির কনসেপ্ট এটা। হোয়াট ইজ দ্য কারেক্ট ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম ইন K4 Fe(6) বেসড অন ক্রিস্টাল ফিল্ড থিওরি। আচ্ছা, সিএফটি বা ক্রিস্টাল ফিল্ড থিওরি। তাহলে দেখো এখানে এই K4 আমি একটু ছোট্ট করে বলে দিই, যারা ক্রিস্টাল ফিল্ড থিওরি পড়েছো তারা এটাকে কোরিলেট করতে পারবে। K4 Fe(6) এখানে আয়রনটা কি 2+ স্টেটে আছে, তাহলে আয়রন 2+ মানে কি, আয়রন 2+ মানে D6 সিস্টেম, আর্গন ইলেকট্রনিক কনফিগারেশন 3d6, তাহলে D6 সিস্টেম। এবার মনে রাখতে হবে এই Cn- এখানে লিগ্যান্ড এবং এটা কিন্তু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, ঠিক আছে। Cn- পাই অ্যাসিডিক লিগ্যান্ড সিওর মতো, সিও যেটা কার্বনিল, সিও বা কার্বন মনোক্সাইড। তাহলে Cn- এটা আমরা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাহলে এইখানে যে 3d তে যে ইলেকট্রনটা আয়রনের থাকে নরমালি ইন প্রেজেন্স অফ Cn, নরমালি কিভাবে থাকবে, 6টা ইলেকট্রন 4টে আনপেয়ার। এবার ইন প্রেজেন্স অফ, এবং এটা অক্টাহেড্রাল কমপ্লেক্স, তাই তো। তাহলে সিএফটি তে কি করা হয়, বলা হয় যে এই যে ডি তে 5টা ইলেকট্রন 5টা কক্ষক থাকে, এটা কিন্তু দুটো সেটে ভেঙে যায়, একটা T2G সেট আর একটা EG সেট। এবার যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে কি হয়, ওইখানে আমরা ভিভিটি তে পড়েছি পেয়ারিং করাই, এবং এখানে আমরা সেই পেয়ারিং করাকেই বলবো লো স্পিন কমপ্লেক্স। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলে তারা লো স্পিন কমপ্লেক্স তৈরি করায়, লো স্পিন মানে পেয়ারিং হবে, লো স্পিন কমপ্লেক্স হবে। যারা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড তারা পেয়ারিং করায় এবং কি হবে, লো স্পিন কমপ্লেক্স করবে, তার মানে পেয়ার্ড অবস্থায় থাকবে ইলেকট্রন, হাই স্পিনে যাবে না। তাহলে 6টা ইলেকট্রন, এখানে সর্বাধিক 6টা থাকতে পারে, এখানে সর্বাধিক 4টে থাকতে পারে, এখানে একটা এনার্জি বেরি সেন্টার আর এটা এনার্জি গ্যাপ, সেটা 10 ডিকিউ এবার ডেল্টা জিরো দিয়েও ডিনোট করে অনেক, ডেল্টা জিরোর মানটাই বা ডেল্টা ওর মানটা 10 ডিকিউ। তাহলে এইখানে এই T2G তে 6টা ইলেকট্রন থাকবে এবং তারা পেয়ার্ড অবস্থায় থাকবে, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন হবে T2G6 EG0, তাই তো। এটা D6 এর ইলেকট্রনিক কনফিগারেশনের লো স্পিন হলে এরকম হয়, আর হাই স্পিন হলে, যদি হাই স্পিন হতো তাহলে T2G4 EG2 হতো D6 এ। হ্যাঁ, তাহলে এখানে লো স্পিন না হাই স্পিন সেটা কিসের উপর নির্ভর করছে, লিগ্যান্ড কিরকম। যদি লিগ্যান্ডটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে হবে মানে D6 এর দু রকম ইলেকট্রনিক কনফিগারেশন হতে পারে, T2G4 EG2 হাই স্পিন হলে, আর D6 এর আরেকটা হতে পারে T2G6 EG0, এটা লো স্পিন হলে। এবার লো স্পিন না হাই স্পিন সেটা কিসের উপর নির্ভর করছে, এটা কিন্তু লিগ্যান্ডের উপর। লিগ্যান্ড যদি স্ট্রং ফিল্ড হয় তাহলে কিন্তু সে লো স্পিন অর্থাৎ পেয়ার্ড করাবে, যেটা ভিভিটির সাথে কোরিলেট করো, পেয়ারিং হয়, ইন প্রেজেন্স অফ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড পেয়ারিং হয়। ক্লিয়ার, ক্লিয়ার হলো। তাহলে এটার কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন T2G6 EG0, T2G6 EG0, অপশন 2, অপশন 2, তাই তো। আচ্ছা, the major product of the following reaction, এই রিঅ্যাকশনের মেজর প্রোডাক্ট কোনটা। দেখো প্রথমে বলে রাখি এই জাতীয় রিঅ্যাকশন যেটা ইথানোলিক অ্যাসিড, এখানে সেখানে NH3 দিয়ে ট্রিট করা হয়েছে, এখানে যেটা হবে তাপ দিলে যে জিনিসগুলো বেরিয়ে যায় এখান থেকে সেটা হচ্ছে প্রথম কথা জল, আর জলই তো বেরোবে, জলই বেরোবে, জল বেরিয়ে যাবে আর কি। তাহলে এটা অনেক ধাপে দেখানো যায়, আমি একটা ধাপে দেখিয়ে বলে দিচ্ছি যে এখান থেকে বেসিক্যালি এইটা হবে। গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস পড়েছো, যে স্টার্টিং প্রোডাক্ট, ঠিক আছে, স্টার্টিং মেটেরিয়াল, সরি প্রোডাক্ট বলছি,
স্টার্টিং মেটেরিয়াল এসএম আমরা বলি, তাহলে সেই স্টার্টিং মেটেরিয়ালটা কিন্তু এটা থ্যালিমাইড, থ্যালিক অ্যাসিডের কিন্তু অ্যামাইড, থ্যালিমাইড। দুই তিন অণু জল বেরিয়ে গিয়ে তাই এটা হয়, এটা মাল্টিপল স্টেপে হয়, আমরা মাল্টিপল স্টেপে আর দেখালাম না। প্রথমে দুটো CO NH2 হবে, এই যে গ্রুপ দুটো, এই গ্রুপ দুটো অ্যামাইড হবে, অ্যাসিড গ্রুপগুলো অ্যামাইড গ্রুপ হবে, সেখান থেকে আবার ফার্দার অ্যামোনিয়ার সাথে ফার্দার সেটা আবার জল বের করে দিয়ে এইটা হবে। তা এখানে দেখো অপশন কোনটা বলছে, এই 2। আচ্ছা, রাসায়নিক, এখানে শুধুমাত্র বাংলা ভার্সনটাই আছে আর কি, যেরকম যেটা পেয়েছি আর কি অ্যাভেলেবেল। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়ার প্রদত্ত ক্রমে বিকারক আর হলো। আচ্ছা, প্রথমে দেখো এই যে কম্পাউন্ডটা ছিল, (2,4,6) ট্রাইব্রোমো অ্যানিলিন, যেটা কিন্তু সাদা কালারের ক্রিস্টালাইন পদার্থ। এখানে NaNO2 ডাইলুট HCl ডাইজোডাইজেশন বিক্রিয়া করানো হচ্ছে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড আইস বাতের মধ্যে রিয়াকশনটা করানো হয়, কারণ ডাইজোনিয়াম সল্ট খুবই আনস্টেবল। ডাইজোনিয়াম সল্ট তৈরি হলো। আচ্ছা, তাহলে এইখান থেকে বলা হচ্ছে এইটা মানে নাইট্রোজেনটাকে বের করে দেবো, উল্টো করে আঁকলাম। এই জিনিসটা জাস্ট এই দেখো, ডাইজোনিয়াম সল্টার থেকে নাইট্রোজেনটাকে বের করে দেওয়া হয়েছে, নাইট্রোজেন ClS বেরিয়ে গেছে। তাহলে এইটা করা যায় ইথানল তাপ দিয়ে। আমি বিভিন্ন জিনিস বলছি, ইথানল তাপ or H3PO2 দিয়ে, তাপ দিয়ে। তা জাস্ট এখানে দেখো কোনটা আছে, এখানে দেখো ইথানলটা আছে, তাহলে অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। আচ্ছা, নিম্নলিখিত রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন উপাদান হবে এটা, হ্যাঁ। আচ্ছা, এইখানে কি হবে একটু বোঝার চেষ্টা করি। দেখে মনে হচ্ছে কম্পাউন্ডটা কি বড় বা বিশাল কিছু, কিন্তু জাস্ট ইনফরমেশনটা যদি মাথায় রাখতে পারো, ওই যে সোডিয়াম বোরোহাইড্রাইড NaBH4, এটা কি কাজ করে, এটা হচ্ছে মৃদু বিজারক, হ্যাঁ। NaBH4 এটা মৃদু বিজারক, অ্যালকোহল মাধ্যমে এটা কি করবে, বিজারিত করবে। এবার বিজারিত করবে, দেখো এ তো মৃদু বিজারক, তার মানে এস্টার যে গ্রুপটা আছে, এস্টারকে পারবে না, কিন্তু এই যে কিটোন এটাকে পারবে। তাহলে কিটো গ্রুপটা যদি এ হয়, তাহলে ওটা অ্যালকোহল হয়ে যাবে। এস্টারকে পারে বিজারিত করতে ডাইভাল হাইড্রোজেন, NaBH4 পারে না। তাহলে এইটাকে বিজারিত করে দেবে, এটা রিডাকশন হবে। তাহলে এই পার্টটা রিডাকশন হয় না, এই পার্টটা রিডাকশন হয়, সেটাই দেখালাম যে এই পার্টটা রিডাকশন হয় এই কম্পাউন্ডটা দেয়। তাহলে এবার দেখো কোথায় ওইটা আছে, এস্টারটার কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র এটা দেখো, এই অপশন 4 নম্বর অপশনটা রাইট অ্যান্সার। তারপরে লিস্ট 1 এর সাথে লিস্ট 2 মেলাতে হবে, এই পাশেরটার সাথে ওই পাশে, ডান দিকেরটার সাথে বাম দিকেরটা। দেখো এই যে রিয়াকশন বেনজিনের সাথে COHCl অনাদ্র AlCl3CuCl, এটা কি, এটা গ্যাটারম্যান কচ বিক্রিয়া। আমি এখানে এ করে দিচ্ছি, তোমরা পরে এখান থেকে এই উত্তরের সাথে এই করে নিও, অ্যাডজাস্ট করে নিও ওটা কি হবে। আমি জাস্ট এখানে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে বলছে এইটা কিটোমিথাইল গ্রুপ আছে
আরও সরি আর সিও CH3 এবং তার সাথে NaOX, তাহলে হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যালোফর্ম বিক্রিয়া বলতে এইটা 3 নম্বরে যাবে। তাহলে একটা আসলে 2-এ, এটা গেল 2-এ, গ্যাটারম্যান কচ, কক লিখেছে, ওটা কচ হয়, গ্যাটারম্যান কচ। তারপরে বিটা গেল 3-এ, হ্যালোফর্ম বিক্রিয়া। তারপরেরটা স্টারি, অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিড ঘন HCl দিলে স্টারিফিকেশন, 4-এ গেল। আচ্ছা, ডিটা কোথায় যাবে? ডিটা দেখো এখানে ওই ব্রোমিনেশন হবে, আলফা হাইড্রোজেন সাবস্টিটিউট হবে ব্রোমিন বা হ্যালোজেন গ্রুপ দিয়ে, যে বিক্রিয়াটাকে আমরা বলতাম HVZ বা হেল ভোলার জেলিনেক্স বিক্রিয়া। তাহলে ডিটা হবে 1, এটা হবে 1, মনে থাকবে? তাহলে এইটা HVZ, এটা স্টারিফিকেশন, এটা হ্যালোফর্ম, আর এটা গ্যাটারম্যান কচ, ক্লিয়ার? এবার এখান থেকে দেখে মিলিয়ে নেবে আর কি। আচ্ছা, তারপরে রিয়াকশনটা দেখো এখানে। এটা বেসিক্যালি আজকে যেটা করেছি আমি বললাম, প্রথমে শুরুতেই বলেছি যে অর্গানিক কেমিস্ট্রিটা, এবং অনেকের অর্গানিক কেমিস্ট্রিতে একটু প্রবলেম হয়, সেই জন্যই ভাবনা চিন্তা করেই করলাম আর কি। অর্গানিক কেমিস্ট্রিটা এবং কোঅর্ডিনেশন কেমিস্ট্রিটা, সেখান থেকে সিলেক্টিভ কিছু কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট টাইপ, এইরকম টাইপের কোয়েশ্চেনগুলো আসে আর কি বিভিন্ন বারে। তাহলে দেখো এই বিক্রিয়াটা থেকে বলেছে হচ্ছে এটা মানে এই কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট, তাকে যদি সোডা লাইম তাপ মানে NaOH ক্যালসিয়াম অক্সাইড তাপ দেওয়া হয়, তাহলে কি হয়? RH উৎপন্ন হয় আর Na2CO3 উৎপন্ন হয়। এটা তোমরা জানো, এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, তাহলে সোডা লাইম তাপ, সোডা লাইম বলতে NaOH আর ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। তাহলে এখানে বলেছে ওই যে আর জিজ্ঞাসা চিহ্ন, তাহলে ওইটা কে, ওই রিয়েজেন্টটা কে? তাহলে ক্যালসিয়াম অক্সাইড, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আচ্ছা, ইথেনের সর্বাপেক্ষা কম স্থায়ী সমবয়বিতা সমরূপীর, আচ্ছা সমরূপী, কনফার্মেশন বলা হয় এগুলো, সমরূপী বলছে, কনফার্মেশন ডাইহেড্রাল কোণ। আচ্ছা, দু রকম হয়, নিউম্যান প্রজেকশন ফর্মুলাতে আমরা দেখাতে পারি। একটাকে আমরা বলি ইক্লিপসড আর একটা বলি স্ট্যাগার্ড। হ্যাঁ, ইক্লিপসডে ডাইহেড্রাল কোণ 0 ডিগ্রি, ইক্লিপসড। আর স্ট্যাগার্ড বা অ্যান্টি কনফার্মেশন ইথেনের, যেখানে ডাইহেড্রাল কোণ, ডাইহেড্রাল কথাটা এসে দুটো কোণের মধ্যবর্তী তল, এইটা বোঝাতে। হ্যাঁ, তাহলে এইখানে যে CH তলটা, যে CH বন্ডটা যে তলে আছে, তাহলে এইখানে যে ইক্লিপস ফর্মে, সেখানে দুটো CH, মানে এই যে একটা কার্বনের 3টে CH গ্রুপ অন্য একটা কার্বনের 3টে CH গ্রুপকে আড়াল করে রাখে, সেটাই ইক্লিপস ফর্ম। তাহলে এই যে CH তলগুলো, এদের মধ্যবর্তী কোণ, দুটো তল একদম পুরো একই, দুটো বন্ড CH বন্ড একই তলে আছে, তাহলে মধ্যবর্তী কোণ কি হবে? 0 ডিগ্রি হবে, তাই তো? সেই জন্য ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা কিন্তু 0 ডিগ্রি ইক্লিপস ফর্মে, এবং এই ইক্লিপস ফর্মে আর স্ট্যাগার্ড ফর্মে 60 ডিগ্রি হয়। একটু বলে রাখি, এই ইক্লিপসড ফর্মে ডাইহেড্রাল কোণ 0 ডিগ্রি হওয়ার জন্য, কৌণিক দূরত্ব কম হওয়ার জন্য CH বন্ধনগুলোর মধ্যে রিপালশন বেশি হয়, ফলে এটা আনস্টেবল হয়। তাহলে এটাই হচ্ছে সবথেকে লেস স্টেবল, এটা লেস স্টেবল ইক্লিপস ফর্মটা। তাহলে এইখানে ডাইহেড্রাল কোণ বলেছে 0 ডিগ্রি, তাহলে অপশন 4 0 ডিগ্রি হবে। Which of the following molecule represent the order of hybridization sp2 sp2 sp sp from left to right atom? তাহলে এইখানে যে চারটে অপশন আছে, এখানে কোথায় কার্বনের হাইব্রিডাইজেশনটা লেফট থেকে রাইটের দিকে sp2 sp2 sp sp হয়েছে,
which of the following molecules represent the order of hybridization sp2 sp2 sp sp from left to right? তো দেখা যাক, তাহলে আমরা বলেছিলাম কোনো একটা পার্টিকুলার কার্বনের আন্ডারে যদি কোনো পাই বন্ড না থাকে তাহলে সেটা sp3, যদি একটা পাই বন্ড থাকে সেই কার্বনের আন্ডারে তাহলে সেটা হবে sp2, আর যদি দুটো পাই বন্ড থাকে তাহলে সেটা হয়ে যাবে কি sp হাইব্রিডাইজেশন, তাই তো? তাহলে কোনো পাই বন্ড নেই সেটা sp3, একটা পাই বন্ড আছে তার আন্ডারে তাহলে সেটা হয়ে যাবে sp2, আর যদি দুটো পাই বন্ড থাকে কোন একটা পার্টিকুলার অ্যাটম বা কার্বনের আন্ডারে তাহলে সেটা হয়ে যাবে sp হাইব্রিডাইজেশন। তাহলে এই কার্বনটা একটা পাই বন্ড, তাহলে এটা sp2, এটাও sp2, এই কার্বনটা দুটো পাই বন্ড, তাহলে এটা sp, এটাও sp। তাহলে প্রথম অপশনটাই তো হয়ে গেল sp2 sp2, তাহলে এক নম্বর অপশন। বুঝতে পারলে? এই যে এখানে আমি একটু ভেঙে দেখাই, এই কার্বনটাই আন্ডারে কটা পাই বন্ড? এই একটাই পাই বন্ড, একটা পাই একটা সি, তাহলে এই কার্বনটা কি হাইব্রিডাইজ? sp2। এই কার্বনটারও একটা পাই বন্ড আছে এই পাশে, এই কার্বনটারও, সেই জন্য এই কার্বনটাও কি sp2 হাইব্রিডাইজ। আর এই কার্বনটার আন্ডারে কটা পাই বন্ড? এখানে দুটো পাই একটা সিগমা, এইখানে ট্রিপল বন্ড মানে কি দুটো পাই একটা সিগমা, তাহলে এই কার্বনটা sp হাইব্রিডাইজ, আবার এই কার্বনটারও তাই। তাহলে sp2 sp2 sp sp হাইব্রিডাইজ হলো, এটা এক নম্বর অপশনে প্রথমে। আচ্ছা, নিচের কোন অ্যামিন যৌগটি কার্বিল অ্যামিন পরীক্ষায় সাড়া দেবে? হ্যাঁ, এটা কার্বিল অ্যামিন হয়, কার্বিল অ্যামিন টেস্ট। আচ্ছা, মনে রাখবে প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ সেটা হতে পারে অ্যালিফেটিক, হতে পারে অ্যারোমেটিক। প্রাইমারি অ্যামিন 1 ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণ করা হয়, প্রাইমারি অ্যামিনের ডিটেকশনে কিন্তু কার্বিল অ্যামিন পরীক্ষাটা করা হয়। হ্যাঁ, প্রাইমারি অ্যামিন সেটা অ্যালিফেটিক হতে পারে আবার অ্যারোমেটিকও হতে পারে। তাহলে আমরা যদি অ্যারোমেটিক দিয়ে লিখি তাহলে এই অ্যানিলিন যেমন কার্বিল অ্যামিন টেস্টে সাড়া দেয়, এখানেও সেই কিন্তু ইলেকট্রোফাইল তৈরি হয়, সেই Cl3KOH থাকে, এবং এখানে দুর্গন্ধযুক্ত একটা কম্পাউন্ড তৈরি হয়, বিষাক্ত দুর্গন্ধযুক্ত কম্পাউন্ড ফিনাইল আইসোসায়ানাইড, বিষাক্ত এবং দুর্গন্ধ। তাহলে এখানে কিন্তু 4 নম্বর অপশনটাই রাইট আনসার হবে। তারপরের কোয়েশ্চেনটা দেখো, এখানে C4H10O, এটাকে K2Cr2O7 H2SO4 দিয়ে ট্রিট করা হয়েছে, C4H8O হয়েছে, তাকে আয়োডিন NOH দিয়ে তাপ দেওয়া হয়েছে, CH3 হয়েছে। আচ্ছা, আমরা একটু রেট্রো ভাবি, এই CH3টা উৎপন্ন হচ্ছে কিসের জন্য? আয়োডিন NOH এর সাথে যদি রেট্রো ভাবি, হ্যালোফর্ম বিক্রিয়া হয়েছে, এবং হ্যালোফর্ম বিক্রিয়ায় পার্টিসিপেট করবে কে? এ করেছে C4H8O, তাহলে অবশ্যই এইখানে এই গ্রুপটা থাকবে, যদিও না থাকে তাহলে এমন অ্যালকোহল আছে যে অক্সিডেশনের মাধ্যমে এই কিটোমিথাইল গ্রুপটা দিতে পারে। তাহলে এইখানে এই যে যৌগটা কি হতে পারে এই সংকেতে? CH3 CH2 C ডবল বন্ড O CH3, এটা হতে পারে। এখানে কিটোমিথাইল গ্রুপ আছে দেখো, তাহলে 4টে কার্বন 8টা হাইড্রোজেন 1টা অক্সিজেন, তাহলে এটাই C4H10O। তাহলে এই কম্পাউন্ডে কিটোমিথাইল গ্রুপ আছে, কিটোমিথাইল গ্রুপ আছে, তাহলে এ কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে, এবং প্রোপানোয়িক অ্যাসিড এর সোডিয়াম সল্ট, প্রোপানোয়িক অ্যাসিডের সোডিয়াম সল্ট এবং আয়োডোফর্ম দিল, আয়োডোফর্ম বিক্রিয়া যেহেতু হ্যালোফর্মের স্পেশাল আয়োডোফর্ম। এবং এইটা কোথা থেকে উৎপন্ন করা হয়েছিল? এবার দেখো একে এটাকে পাওয়া গেছিল কি, কাউকে একজন অক্সিডাইজড করে K2Cr2O7 H2SO4, কাউকে একজনকে অক্সিডাইজ করে, যার ফর্মুলা বলছে C4H10O। তাহলে অবশ্যই এইখানে কিন্তু এটা অক্সিডাইজড হয়ে কিটোন হয়েছে, তার মানে নিশ্চয়ই এটা কিন্তু অ্যালকোহল ছিল, এবং সেটা ছিল সেকেন্ডারি অ্যালকোহল, কারণ প্রাইমারি অ্যালকোহলের অক্সিডাইজড হলে সেটা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড হতো।
এই K2Cr2O7 দিয়ে অক্সিডাইজড করলে, তাহলে এটা অবশ্যই কিন্তু কি বললাম, এটা কি হবে, এটা অবশ্যই কিন্তু সেকেন্ডারি অ্যালকোহল হবে। যেটা অক্সিডাইজড হয়ে, তাহলে এইখানে কিন্তু এই জিনিসটা এন, যেটা এই জিনিসটা, এটার সংকেত কি হলো তাহলে, এইটা সেকেন্ডারি অ্যালকোহল। আর দুটো তো প্রাইমারি অ্যালকোহল আছে এখানে, আর একটা ইথার আছে। তাহলে অপশন বিটা রাইট অ্যান্সার। বোঝা গেল? এইভাবেই কিন্তু ধরতে হবে পরীক্ষার হলেও। ফেরিক আয়ন ফর্মস প্রুশিয়ান ব্লু, প্রুশিয়ান ব্লু প্রেসিপিটেট ডিউ টু ফর্মেশন অফ, আচ্ছা প্রুশিয়ান ব্লু বলতে এটা, প্রুশিয়ান ব্লু বলতে এটা, যেটা ডার্ক ব্লু কালার হয় যার দেখতে, ঠিক আছে ওটা। আচ্ছা, এরপরে বলছে দেখ মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোইং রিয়াকশন। তাহলে এখানে মেজর প্রোডাক্ট কোনটা, এটা SN2 টাইপ রিয়াকশন হবে, CN- গিয়ে নিউক্লিওফাইল, এটা SN2 টাইপ রিয়াকশন হবে। এবার এই আয়োডিনটা ডাইরেক্টলি বেঞ্জিন রিং এর সঙ্গে যুক্ত, তাহলে রেজোনেন্সে আছে বলে ওটা করতে পারবে না, SN2 রিয়াকশনে পার্টিসিপেট করতে পারবে না, সেই জন্য কি হবে, এখানে প্রোডাক্ট হবে, সাবস্টিটিউশনটা কিন্তু ক্লোরিনের হবে আর কি, এইটা। তাহলে এটা অপশন অপশন সি, অপশন সি রাইট অ্যান্সার এখানে। আচ্ছা, the correct statement about the magnetic properties of FeCN whole 6 3 minus F6 3 minus is both paramagnetic, both diamagnetic, both FeCN whole 6 3 minus is diamagnetic, F6 3 minus is paramagnetic, FeCN whole 6 3 minus is paramagnetic, আর F6 3 minus is diamagnetic। দেখা যাক এটা VBT দিয়ে ব্যাখ্যা হবে, VBT। আচ্ছা, এই দুটো কম্পাউন্ডেই কিন্তু আয়রন 3+ স্টেটে আছে, শুধু পার্থক্যটা দেখো লক্ষ্য করে, পার্থক্যটা হচ্ছে একটা জায়গায় স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, এখানে CN- স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আর এখানে F- উইক ফিল্ড লিগ্যান্ড, এটাই হচ্ছে পার্থক্য এখানে, ভিভিটি দিয়ে ব্যাখ্যা হয়ে যাবে। তাহলে আমরা কি করব, একদম ঝটাঝট, আয়রন 3+ মানে কি, D5 সিস্টেম, 3D5, তাই তো, তাহলে 3D5 এর নরমালি কি থাকে, নরমালি 5টা অযুগ্ম ইলেকট্রন থাকে। এবার ইন প্রেজেন্স অফ CN- আয়রন 3+টা কি হবে, এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাহলে পেয়ারিং করা হবে, ভিভিটিতে তোমরা জানো পেয়ারিং করালে কি হবে, এবং D2sp3 হাইব্রিডাইজেশন করাতে হবে এটা, সেই জন্য দুটো, এবং এটা হচ্ছে ইনার অরবিটাল কমপ্লেক্স, অভ্যন্তরীণ কক্ষক ঘটিত যৌগ। তাহলে এখানে সেই পেয়ার করানোর জন্য ডি দুটো খালি লাগবে, সেটা কোথা থেকে পাবে, এইখানে, এখানে এসে এর সাথে পেয়ার করবে, এখানে এসে এর সাথে পেয়ার করবে, সরি, পেয়ার করলে, তারপরে এই দুটো ডি খালি আছে, এটা 3D, তারপরে 4s আর 4p, তিনটে খালি, এই 6 জন মিলে হাইব্রিডাইজ করে D2sp3 হাইব্রিডাইজেশন করবে, যেটা ভিভিটিতে দেখানো হয় আর কি, করে সেইখানে CN- গুলো সেই জায়গাগুলো দখল করবে, তার ডোনেট করা ইলেকট্রন গুলো ওই ফাঁকা অরবিটাল গুলোতে যাবে আর কি, ভিভিটিতে যেটা বলা হয় আর কি। তাহলে এখানে আনপেয়ার ইলেকট্রন কি, একটা আনপেয়ার ইলেকট্রন দেখা যাচ্ছে, তাহলে প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক। আচ্ছা, তাই যদি হয়, আর ইন প্রেজেন্স অফ
এটা যেটা হচ্ছে আউটার অরবিটাল কমপ্লেক্স। in presence of F মাইনাস, ওটা তো আর পেয়ারিং করাতে পারবে না, এটা উইক ফিল্ড লিগ্যান্ড F মাইনাস, তাহলে ওখানে পেয়ারিং করাতে পারলো না, ফলে ইনার ডিটাকে ইউজ করতে পারবে না, অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা অনেকগুলো, n equals to 5 এখানে, তখন সে কি করবে, আউটার অরবিটাল কমপ্লেক্স করবে। 4d আছে ফাঁকা, 4d থেকে দুটো ইলেকট্রন, এই দুটো অরবিটাল নিয়ে sp3d2 হাইব্রিডাইজেশন করবে। এই d2 sp3 হাইব্রিডাইজেশন আর sp3d2 হাইব্রিডাইজেশন কিন্তু এক না। d2 sp3 মানে বোঝানো হয় আউটার অরবিটাল কমপ্লেক্স, আর sp3d2 বোঝানো হয় কিন্তু কি সরি, এটা ইনার অরবিটাল, মুখে বলছিলাম ইনার, ভিতরে অভ্যন্তরীণ কক্ষ ঘটিত, মানে ভিতরের ডিটাকে ইউজ করেছে, আর এটা বাইরের ডি 4d টাকে ইউজ করেছে, সেই জন্য আউটার অরবিটাল কমপ্লেক্স। তাহলে জাস্ট পার্থক্য হচ্ছে এটাও কিন্তু প্যারাম্যাগনেটিক, অযুগ্ম ইলেকট্রন আছে 5টা, তাহলে প্যারাম্যাগনেটিক। ম্যাগনেটিক চরিত্র দেখা যাচ্ছে দুজনই প্যারাম্যাগনেটিক, বাট এদের হাইব্রিডাইজেশনের পার্থক্য, এটা হয়ে যাচ্ছে d2 sp3 হাইব্রিডাইজেশন, এটা হয়ে যাচ্ছে sp3 d2 হাইব্রিডাইজেশন। both are paramagnetic, এটাই অপশন এ, both are paramagnetic, বাট হাইব্রিডাইজেশনটাও মনে রেখো, হাইব্রিডাইজেশনটা আলাদা হওয়ার জন্যই কিন্তু স্ট্রাকচার কিন্তু দুজনেরই অক্টেডাল, বাট একজন অভ্যন্তরীণ কক্ষক ঘটিত, একজন বাইরের কক্ষক ঘটিত, ইনার অরবিটাল, একজন আউটার অরবিটাল। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এইখানে এলটা কি সেটা বলতে হবে, ভালো করে দেখো, আমরা একটু রেট্রো ভাবি এখানে। এই যে জিনিসটা, এটা আসছে কোথা থেকে, PH3P ডাবল বন্ড CH2 এখানে, এবার এইটা কার সাথে বিক্রিয়া করে এটা দেবে, অবভিয়াসলি এই কম্পাউন্ডের সাথে বিক্রিয়া করে, কারণ এই যে P2C ডাবল বন্ড O, আর এটা আমরা জানি উইটিক বিক্রিয়া, উইটিক রিঅ্যাকশনে কি হয়, PH2C ডাবল বন্ড CH2, সরি এটা C প্লাস, এরকম একটা জিনিস ছিল আর কি উইটিক রিঅ্যাকশনে, মেইনলি এইটা হয় আর কি। এই যে সিম্পল আমরা শর্টকাটে এইভাবে ভাবতে পারি, CH2 এইটা PH3 P ডাবল বন্ড O হয়ে বেরিয়ে যায়, আর পড়ে থাকে CH2, তাই তো, এটা উইটিক রিঅ্যাকশন। আচ্ছা, উইটিক রিঅ্যাকশন করে এটার আমরা তাহলে আলটিমেট আমরা বলতে পারি, এখানে রেট্রোটা ভাবলে এনটা, এটা এনটা, এবার এম থেকে এন পাওয়া গেছে, এম থেকে কি করে,
ক্রোমিক অক্সাইড দেওয়া হয়েছে, কারণ অক্সিডেশন করা হয়েছে। অক্সিডেশন করা হয়েছে, তাহলে কার অক্সিডেশন হলে অবশ্যই কিটোন হয়েছে, তার মানে অ্যালকোহল ছিল, সেকেন্ডারি অ্যালকোহল ছিল, সেকেন্ডারি অ্যালকোহল এরকম জিনিসটা হবে এখান থেকে, এটা এম। এইবার দেখো গ্রিগনার বিকারকের সাথে বিক্রিয়া করানো হয়েছে, তাহলে কার গ্রিগনার বিকারকের সাথে বিক্রিয়া করালে এমজিবি এর 1 নম্বরে 2 নম্বর হাইড্রোলিসিস, এইটা হবে অবভিয়াসলি। এইরকম যদি কোনো কম্পাউন্ড হতো, কারণ এইটা এখানে যে অ্যাটাক করে তারপরে হাইড্রোলিসিস ট্রিসিস করলে এটা হবে, তাই তো। অ্যালডিহাইডের থেকে আমরা সেকেন্ডারি অ্যালকোহল পাই গ্রিগনার বিকারকের বিক্রিয়া। এগুলো গ্রিগনার বিকারকের বিক্রিয়াগুলো যদি ভালো করে দেখে দেখো, তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি বেনজালডিহাইড। তাহলে বেনজালডিহাইড টাই হচ্ছে আমার এখানে এল এল বেনজালডিহাইড। এটা কিন্তু এলটা কিন্তু কি বেনজালডিহাইড। একটু রেট্রো ভাবলেই কিন্তু হয়ে যায়, রেট্রো ভাবাটা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। আমরা স্টার্টিং মেটেরিয়াল আর প্রোডাক্ট জানি, তাহলে আগে প্রোডাক্টটা লিখবো তারপরে স্টার্টিং মেটেরিয়ালটা, ওইভাবে সোজা ভেবে তারপরে রেট্রো লেখো, লিখে লিখে এইভাবে ট্রাই করো, দেখবে জিনিসগুলো এসে যাবে আর কি। আর কোনটা দিলে কি হয়, রিএজেন্ট কেমিস্ট্রি, এটা কিন্তু জানাটা খুবই জরুরি। রিএজেন্ট কেমিস্ট্রি জানার জন্য দরকার পড়লে যারা এবছর প্রথম দিচ্ছ তারা যদি পরের বছর দিতে চাও, আমি বলে দিচ্ছি, অবশ্যই বাড়িতে রিএজেন্ট কেমিস্ট্রির একটা চার্ট করবে, যে চার্টটা টানিয়ে রাখবে, অটোমেটিক দেখবে এই রিএজেন্ট দিলে এটা হয়, এই অর্গানিকে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোন রিএজেন্ট দিলে কি রিয়াকশন হয় বা কি হয়, এই ফান্ডাটা জাস্ট টানিয়ে রাখবে, বারবার দেখবে, তাতেই কিন্তু মাথার মধ্যে গেঁথে যাবে আর কি। আচ্ছা লাস্ট কোয়েশ্চেন, এটাই হয়তো লাস্ট এখানকার, বার আসে কিনা জানি না, না নেই, অনেকগুলোই বললাম। কমপ্লিট দ্য ফলোইং রিয়াকশন। সাইক্লোহেক্সানোন আছে, সাইক্লোহেক্সানোনকে HCN দিয়ে ট্রিট করে বি তৈরি করা হয়েছে, তাকে কনসেন্ট্রেট H2SO4 উপর তাপ দেওয়া হয়েছে। আচ্ছা এই যে বিক্রিয়াটা, এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া, নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন প্রথম স্টেপ। সায়ানোহাইড্রিন জাতীয় কিছু রয়েছে। আচ্ছা তাহলে এটা এ। এবার এখানে বলা হয়েছে কনসেন্ট্রেট H2SO4 দেওয়া হয়েছে, দিলে এবং তাপ দিলে সেটা। আচ্ছা এখানে যেটা ভাবতে হবে, প্রথম কথা RCN কে যদি ডাইলুট H প্লাস বা H3O প্লাস দেওয়া হয়, তাহলে RCN টা RCOOH হয়ে যায়। প্রথম কথা H2SO4 এর H প্লাস আয়ন, সে কি করবে, RCN কে এই যে গ্রুপটাকে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত করবে, বাকি রইল এইটা। এবার এখানে যেটা হবে, H2SO4 জল বের করে নেবে, কি করে, হাইড্রোজেনটা ব্যাক করবে এখানে, এটা অন্যভাবেও দেখানো যায়। আবার এই যে প্রোটনেশন হলো, OH টা প্রোটনেটেড হলো, তারপরে জল বেরিয়ে গেল, তারপরে কার্বনে প্লাস চার্জ, সেইটা হাইড্রোজেনটা ব্যাক করে ওখানে ডাবল বন্ড করলে, এইভাবে দেখানো যেতে পারে, বা যেভাবে দেখাচ্ছে এইভাবে দেখানো যেতে পারে এক স্টেপে। তাহলে এই দুটো জিনিস কিন্তু হবে আর কি, H প্লাস তাপ। এখানে একটা পাই বন্ড চলে আসলো, এটা কিন্তু হবে, এটা কিন্তু মেন জিনিস। তাহলে আলটিমেট আমাদের প্রোডাক্ট কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে 4 নম্বর অপশনটা। বোঝা গেল? তাহলে এইভাবে পড়ো আর কি,
অ্যাটমিক স্ট্রাকচার আমি বলে দিই যারা পরীক্ষা দিতে যাবে। অ্যাটমিক স্ট্রাকচারের ওই রেডিয়াস, এনার্জি, ইলেকট্রনের কোন লেভেলে কি, তারপরে বামার সারি, লিম্যান সারি, যে রেখা বর্ণালী আছে এই জায়গাগুলো থেকে, ডি ব্রগলি সূত্র থেকে, এইগুলো থেকে কোয়েশ্চেন আসে। থার্মোডাইনামিক্সের বিভিন্ন প্রসেস, তার কন্ডিশন কি, তারপরে ফার্স্ট ল, সেকেন্ড ল, তার ম্যাথমেটিক্স, নিউমেরিক্যাল প্রবলেমগুলো যেগুলো আছে আর কি, সিপিসিভি সম্পর্ক দিয়ে, সেটা ফিজিক্স একটু বেশি পড়ে আর কি সিপিসিভি দিয়ে। আচ্ছা, তারপরে ইকুইলিব্রিয়ামের পিএইচ, পিকেএ, পিকেবি বা পিএইচ দিয়ে অঙ্ক, পিএইচ, পিকেএ, পিকেবি ফর্মুলা আছে, তারপরে অসওয়ার্ড ল এইগুলো, তারপরে অর্গানিকের জিওসি পার্ট তো অবশ্যই আছে, তারপরে বেসিক কেমিস্ট্রির ওই যে স্থূল সংকেত আর মলিকুলার ফর্মুলা, যেটা আমরা আণবিক সংকেত, স্থূল সংকেত, আণবিক সংকেত, এইগুলো রিলেটেড অঙ্কগুলো, বাষ্প ঘনত্বের অঙ্ক, তুল্যাঙ্ক ভরের অঙ্কগুলো, তারপরে ব্যালেন্স রেডক্স থেকে ডিসপ্রপোর্শনেশন, কম্প্রপোর্শনেশন বা তাদের অক্সিডেশন স্টেট, তারপরে অ্যাসিডিটির অর্ডার, যে কোনো একটা পার্টিকুলার অ্যাসিডের, সেটা অর্গানিক হতে পারে, ইনঅর্গানিক হতে পারে, তাই তো? তাহলে এরকম জিনিসগুলো একটু সিলেক্টিভ ওয়েতে ভালো করে পড়াশুনো করে দেখে যাও, মাথা ঠান্ডা করে পরীক্ষা দাও। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। কার কেমন পরীক্ষা হয় কমেন্টে জানিও ভিডিওর। আর আজকে এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো করে পরীক্ষা দাও। তোমাদেরকে ভালো ভালো ডাক্তার হতে হবে, তোমাদের মধ্যে থেকে অনেকেই হয়তো হবে, কিন্তু চেষ্টা করো। শুধু নিট নয়, নিট পাওয়ার পরে এমবিবিএসটা ভালো করে পড়ো, ভালো একটা ডাক্তার হও, সমাজের জন্য খুব ভালো উপকার করতে পারো, এটাই চাইবো। তা যা হোক, আজকে এই পর্যন্ত। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে।